আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। কাতার ইকোনমিক ফোরামে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতায় কাতারের আশ্বাস। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোট নিয়ে জটিলতার অভিযোগ। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। গণতান্ত্রিক নির্বাচন কেন্দ্রে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ। সাম্য, প্রেম ও দ্রোহের কবিকে স্মরণে নানা আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কাতারে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ৫টা ৫৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবারের সফরে কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার রাষ্ট্রপতি পল কাগামের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। এছাড়াও কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিডা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালি ও সৌদি অর্থনীতি পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। টঙ্গীতে হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন আক্তার হোসেন। গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জানতে তার কাছে সরাসরি যোগাযোগ করছি। আক্তার, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার ভোটের চিত্র কেমন দেখছেন? ইভিএমে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে 8টা থেকেই বা 8টার আগে থেকে কিন্তু প্রচুর ভোটার উপস্থিতি। আমি এখন যেই কেন্দ্রটিতে রয়েছে এখানে 2টি কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন, মাঠ ভর্তি কিন্তু ভোটাররা উপস্থিত রয়েছে এবং এখানে আসলে যেই ভোটারদের যে মূল সমস্যাটির কথা তারা বলছেন যে আসলে ইভিএম যে পদ্ধতির কারণে অনেকেই তাদের এই ইভিএমের পদ্ধতিটি বুঝতে তাদের সমস্যা হচ্ছে। আবার কোনো বুথে আমরা দেখেছি যে মেশিনেও অনেকটি ধীরগতি রয়েছে, কিছু সময় সেই মেশিনের কানেকশনটি বিঘ্নিত হচ্ছে, যার কারণে কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা কোনো কেন্দ্রে দেখেছি 10 থেকে 12টি ভোট কাস্ট হয়েছে, কোনো 4 থেকে 5টি ভোট কাস্ট হয়েছে। যে সকল ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিতে এসেছে তারা কিন্তু অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছেন এই সিস্টেমের কারণে। তারা বলছেন যে অনেকেই যাদের কাজ রেখে ভোট দিতে এসেছেন কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন যে ভোটার উপস্থিতি এখনও পর্যন্ত রয়েছে এবং ভোট গ্রহণের যেই পরিস্থিতি যেইভাবে ভোট গ্রহণ হচ্ছে আসলে সবগুলো ভোট সম্পন্ন হবে কিনা সেটি নিয়েও কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা একজন প্রার্থী দেখতে পাচ্ছি, তিনি কাউন্সিলর পদে ইলেকশন করছে। ভোটের পরিস্থিতি পরিবেশ কেমন দেখছেন এবং কোনো সমস্যা আসলে আছে কিনা? ভোটের পরিবেশ ভালো আছে, কিন্তু আমাদের সমস্ত ভোটার উপস্থিত আছে। উপস্থিতির হার থাকলে আমাদের যে ইভিএম মেশিন এতে তো কাস্টিংয়ের হারটা অনেক কম, স্লো হচ্ছে। মেশিন যদি এরকম স্লো হয় তাহলে আমাদের যে ভোটার উপস্থিতি হবে কাউন্সিলর সহ আজকে যে ভোটারদের উপস্থিত তারা তো সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারতেছে না। আচ্ছা, সব মিলিয়ে আপনার কি বলছে ভোটের পরিবেশ কেমন আছে? ভোটের পরিবেশ ভালো আছে, শান্তশিষ্ট আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, বাসা থেকে লাইন ধরতেছে। কিন্তু লাইনে দাঁড়ায় থাকতে বলে 1 ঘন্টায় আমি দেখলাম প্রায় 10 থেকে 12টা ভোট কাস্ট হয়েছে। যদি 1 ঘন্টার সময় 10 থেকে 12টা ভোট কাস্ট হয় তাহলে এই যে এখানে এত ভোটার একটা বুথ কেন্দ্রে তাহলে এরা কি করবে, কিভাবে? আপনারা শুনছিলেন যে আসলে এই যে এই চিত্রটি কিন্তু বলা চলে গাজীপুর সিটি কর্পোরেশন সবগুলো কেন্দ্রে, অনেকগুলো কেন্দ্রে আমরা ঘুরছি। কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি কিন্তু ভোটারদের বেশ উৎসাহ উদ্দীপনা এবং বেশ উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি বেশ ভালো রয়েছে। তবে এখানে আমরা প্রিজাইডিং অফিসার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তারাও বলছেন যে প্রত্যেকটি বুথে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু একজন করে ট্রাবল শুটার এবং যে সহকারী যে প্রোগ্রামার রয়েছে তারাও কাজ করছেন। সেই ত্রুটিগুলো দ্রুত তারা সারানোর চেষ্টা করছেন, কিন্তু ভোটার যে ধীরগতি সেটি নিয়ে আসলে ভোটারদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা এবং বিরক্তিভাব দেখা যাচ্ছে। এ ছিল আমার কাছে 52 নং ওয়ার্ডের একটি কেন্দ্র থেকে সর্বশেষ। আক্তার, আপনাকে ধন্যবাদ।
গণতান্ত্রিক নির্বাচনকে কেন্দ্রে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষিত নতুন নীতিতে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি ও তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। পরে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এই ভিসা নীতি মূলত বন্ধু হিসেবে বাংলাদেশিদের জন্য একটি বার্তা। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন করে বাংলাদেশের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েব পোর্টাল আর সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ঘোষণা আসে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নতুন ভিসা নীতির। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিজেই টুইট বার্তায় জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তি ও নিকট আত্মীয়দের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ হতে পারে। পরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিছুক্ষণ আগেই নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন। এই নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন যে কাউকে ভিসা দেয়া থেকে বিরত থাকা বা কারো ভিসা বাতিল করতে পারবে যুক্তরাষ্ট্র। বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা ও কর্মচারী, সরকারপন্থী কিংবা বিরোধী রাজনীতিক, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগের সদস্যরা এর আওতাভুক্ত হবেন। যারা ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণ কিংবা রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচারে বাধা দেবেন। বাংলাদেশের জনগণের জন্য আমাদের বার্তা হলো, আমরা আপনাদের পাশে আছি। এই নীতি আপনার দেশের গণতন্ত্রের জন্যই ঘোষণা করছি। কারা এই নতুন ভিসা নীতির আওতায় আসবেন তাও জানান মুখপাত্র। No, I think it is a signal by our part that we support free, fair and peaceful elections in Bangladesh. And we have the ability আমরা মনে করি বাংলাদেশের জনগণের কাছে সংকেত দেওয়া উচিত যে আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি। তবে আজ কোনো নতুন নিষেধাজ্ঞার ঘোষণা নেই। যাদের ভিসা দেওয়া হবে না কিংবা ভিসা রহিত করা হবে তাদের অবহিত করা হবে। আমরা আসলে এটা জানাতে চেয়েছি যে আমরা নজর রাখছি। এটা আসলে আমাদের পক্ষ থেকে একটি সিগন্যাল। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করি। আমরা আসলে এটা জানাতে চেয়েছি যে আমরা নজর রাখছি। আমরা যে কাউকে জবাবদিহিতার আওতায় আনতে পারি যারা অবাধ, সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। নতুন কোনো নিষেধাজ্ঞার বিষয়ে নাকচ করার পাশাপাশি বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্র সরকারের নেতিবাচক অবস্থানের কথা জানান মুখপাত্র মিলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তার সেই প্রতিশ্রুতিকে সহযোগিতা করতে আজকের এই নীতি ঘোষণা করছি। এমন একটা নির্বাচন চাই যেখানে বাংলাদেশিরা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে। পরিশেষে বন্ধু হিসাবে বলতে চাই, আমরা যখনই বাংলাদেশে গণতন্ত্র কিংবা মানবাধিকার বাধাগ্রস্ত হয়েছে মনে করেছি, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ কর্মকর্তারা সুস্পষ্টভাবেই জানিয়েছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে নতুন ভিসা নীতি সরকারের পাশাপাশি বিরোধী দলের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন ভিসা নীতির ঘোষণা 24শে মে দেয়া হলেও বিষয়টি বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে 3রা মে। পান্থ রহমান, চ্যানেল আই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী আজ। কবিতা, গান সহ সাহিত্যের সব শাখায় অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ এবং সাম্য আর মুক্তির বাণী উচ্চারণ করে গেছেন কাজী নজরুল ইসলাম। নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হচ্ছে। জাতীয় কবির জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজাভ পরিবেশ গড়ে তুলতে বরগুনায় প্রকৃতির জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ হয়েছে। প্রকৃতির সুরক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। বরগুনা থেকে হাসানুর রহমান ঝন্টুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আলিম আল রাজির রিপোর্ট।
কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে প্রকৃতি জীবন ক্লাব এবং বরগুনায় আজ যে বৃক্ষরোপণ হয়েছে সেখানে 1500 শুধু তালগাছই লাগানো হয়েছে এবং পাশাপাশি 5000 চারা রোপণ করা হচ্ছে এবং এই কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু একবারে যেহেতু এতগুলো গাছ লাগানো সম্ভব না, সুতরাং গ্র্যাজুয়ালি এই গাছগুলো রোপণ করা হচ্ছে। তো এই বরগুনাতে যেই কাজটি হচ্ছে, এই কাজটি এই ধরনের গাছ ফলদ বনজ এবং ঔষধি আমরা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যে উষ্ণতা, সারা বাংলাদেশব্যাপী যে উষ্ণতা এবং জলবায়ুর যে সমস্যা, সেটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। সুতরাং গাছের বিকল্প নেই, গাছ আমাদের লাগাতে হবে এবং যে কাজটি বরগুনায় হচ্ছে সারা দেশব্যাপী কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়কের দুই পাশে তালগাছ ও বিভিন্ন ফলদ ও ওষুধি গাছ রোপণ করা হয়। আপনারা আশেপাশে বাড়ির আঙিনায় সব জায়গায় তাল সহ অন্যান্য বৃক্ষ রোপণ করে আমাদের এই এলাকাকে সবুজে ভরে দিবেন। তাল গাছ বেশি বেশি রোপণ করা হয়, তো সেই বজ্রপাতের হাত থেকে অন্ততপক্ষে আমরা রক্ষা পেতে পারি। সবুজে সাজায় বাংলাদেশ, এটা অত্যন্ত একটি উপযোগী একটি কর্মসূচি। যে বৃক্ষরোপণের সূচনা হয়েছে, এজন্য আমরা এই ক্লাব এবং কর্তৃপক্ষকে শুরুতেই ধন্যবাদ জানাই। প্রকৃতি ও জীবন ক্লাব অত্যন্ত চমৎকার নাম। এটাই তো আসল পৃথিবীতে প্রকৃতি এবং জীবন। ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে এবং গাছ লাগিয়ে আমাদের পাশাপাশি অন্যরাও উদ্যোগী হবে। প্রত্যেকটা মানুষকে এই গাছ লাগানোর উদ্যোগটা যেন গ্রহণ করে, সেই দিকে আমরা উদ্বুদ্ধ করব। সব মিলিয়ে আমরা প্রায় 5000 বৃক্ষরোপণ করতে যাচ্ছি। সবুজ বনায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সুন্দর ভবিষ্যতের জন্য আমি আশা করি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে। গাছ কাটবো না, আমরা গাছ রোপণ করব, সবুজে ঘেরা যেন বাংলাদেশ থাকে, এইটা আমরা চাই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন জনপ্রতিনিধিরা। গাছ মানুষকে জীবন দেয়, গাছ মানুষের সবকিছু দিয়ে রক্ষা করে। আমি আশা করি আপনাদের এই উদ্যোগটা আর সামনে এগিয়ে যাক। যেহেতু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তো যার কারণে ঝড় হচ্ছে, এখানে ঘূর্ণিঝড় হচ্ছে, তো যার কারণে এখানে মানুষকে রক্ষা করতে হলে একটা বেষ্টনী দরকার, এবং সেটা দরকার সবুজ বেষ্টনী, এবং সেটা একমাত্র গাছই পারে এই সবুজ বেষ্টনী দিয়ে আমাদেরকে রক্ষা করতে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানে ফিরব। ফ্রুটিকা জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। পাবনায় পুলিশের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত পরিবেশ বান্ধব সমন্বিত কৃষি খামার করে দৃষ্টান্ত তৈরি করেছেন জেলা পুলিশ। পাবনা পুলিশের এই উদ্যোগ এবং সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তারা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের রিপোর্ট। দেশের 1 ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে পাবনা পুলিশের পুরনো ফায়ারিং জোনের চাঁদমারি সহ পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পতিত জমিতে মিশ্র ফল, শাকসবজি এবং মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়। ছুটির দিনে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং কনস্টেবলরা ফল ফসলের আঙিনার পরিচর্যা করেন। পরিত্যক্ত পুকুরে চাষ করা হয়েছে দেশি প্রজাতির মাছ। বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদন করা ফল এবং সবজি পুলিশ সদস্যদের ক্যাম্পে ও মেসে সরবরাহ করা হয়। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাটি একসময় পতিত জায়গা ছিল। একটি সমন্বিত কৃষি ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করি। তরমুজ থেকে শুরু করে আপনার যত রকম শাক সবজি আছে, লাল শাক, পালং শাক, ডাঁটা শাক, তারপরে আপনার এখানে কুমড়া, লাউ, পেঁপে এবং আরও যেগুলো আছে, এখানে পেঁয়াজ রসুন হয়েছে। কিছুদিন আগে আমরা এখান থেকে পেঁয়াজ রসুন তুলেছি। একেবারে অর্গানিক পদ্ধতিতে উৎপাদন করা এসব বিষমুক্ত এবং নিরাপদ খাবারগুলো আমাদের ফোর্সরা সহ আমরা সবাই খেতে পারি। কৃষিক্ষেত্রে পুলিশের সাফল্য সবখানে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিওরোটার প্রেক্ষিতে বিভিন্ন সরকারি দপ্তরগুলো যাদের যে পতিত জমি পড়ে আছে সেগুলো তারা আবাদ করেছে। তো আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের সরকারি অন্য অন্য দপ্তরের যেসব পরিত্যক্ত জমিগুলো রয়েছে সেগুলো যাতে পুলিশ সুপার মহোদয়ের এইটা পরিদর্শন করে, এইটা দেখে তারাও যাতে উদ্বুদ্ধ হয়। সমন্বিত একটি খামার এখানে সৃষ্টি করা হয়েছে। তা আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যদি তাদের অনাবাদী জমিগুলো এইভাবে চাষের আওতায় আনার জন্য চেষ্টা করেন, আমরা কৃষি বিভাগ সেখানে পরামর্শ দেব।
পাবনা পুলিশের সরকারি পরিত্যক্ত জমিতে সমন্বিত কৃষি খামারের সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে কৃষিক্ষেত্রে অনন্য নজির স্থাপিত হবে এমনটি প্রত্যাশা করেন কৃষি সংশ্লিষ্টরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিদ্রোহী কবি হিসাবে সর্বজন বিদিত হলেও নজরুলের অসংখ্য সাহিত্যকর্মে ফুটে উঠেছে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রতি কবির প্রেম, ভালোবাসা, আকুলতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সাহিত্যে প্রকৃতির বন্দনা নিয়ে প্রকৃতি সংবাদে দেখুন শিহাব খালিদিনের ডেস্ক রিপোর্ট। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছের শাখায় শাখায় পাখির কলকাকলি, পায়ে চলা গায়ের ধুলো ওড়ানো মেঠোপথ, সাগরের নীল জলরাশির তাথই তাথই খেলা, স্নিগ্ধ প্রকৃতিকে আপন করে নেয়ার আহ্বান, মায়াবী মাধবী জোছনা রাত। কি নেই নজরুল সাহিত্যে! কবিতা, প্রবন্ধ, গান, গল্প, উপন্যাসের পাতায় পাতায় লেখা হয়েছে প্রকৃতির রূপবৈচিত্র্য। প্রকৃতি যেন সরব হয়ে ধরা দিয়েছে তার জীবন বেলায়। প্রকৃতির সন্তান হয়ে প্রকৃতির বন্দনাগীত উচ্চারণ হয়েছে তার কণ্ঠে। তারই প্রমাণ মেলে দোলন চাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রাঙা জবা গ্রন্থের নামকরণে। গানের উপমায়, কথায়, সুরে নজরুল প্রকৃতিকে দৃশ্যমান করেছেন। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, কিংবা বুলবুলি নীরব নার্গিস বনে। নজরুলের গান কখনো প্রকৃতির সুশোভন অনুষঙ্গের বর্ণনা হিসেবে, কখনো ঋতুরঙ্গের রূপবন্দনা হিসেবে, আবার কখনো যথার্থ প্রকৃতির গান হিসেবে উপস্থাপিত হয়েছে। সোনালি ফসলের রঙে ভরে যাওয়া হেমন্তের মাঠ ও নবান্ন উৎসব, শীতের হিমেল হাওয়ায় রিক্ত উদাস প্রকৃতি, বসন্তের পুষ্প শৌখিনতা সহ অসংখ্য রূপগভীর নান্দনিকতায় নজরুলের প্রকৃতি বিষয়ক গানে প্রকাশ পেয়েছে। কবিতা, গান ছাড়াও উপন্যাস, গল্প, প্রবন্ধ সহ তার সাহিত্য জুড়ে রয়েছে প্রকৃতির গুণগান, প্রকৃতি বন্দনা। নজরুল হৃদয় দিয়ে প্রকৃতিকে স্পর্শ করেছেন, অন্তরাত্মা দিয়ে অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতায়। শিহাব খালিদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন প্রকৃতির আলপনা দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে জানাবো খেলার খবর।